গণতন্ত্রবাদী নেত্রী থেকে কেন স্বৈরাচার হয়ে উঠলেন শেখ হাসিনা? তার রাজনীতির কোথায় ছিল গলদ? এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাই নাজমুল হক দেশজুড়ে বিদ্যুতের সরকারি ও বেসরকারি টেন্ডার বাণিজ্য, মালামাল সাপ্লাই, নিম্নমানের সরঞ্জাম সরবরাহ, ঘরে ঘরে বাল্ব বিতরণ করে হাতিয়ে নেন হাজার কোটি টাকা। 15 বছর উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে চলেছে হরিলুট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ খাতে তৈরি হয়েছিল 4 সদস্যের মন্ত্রী আমলা সিন্ডিকেট। ব্যাংক কিভাবে দখল করতে হয় সেটা প্রথমেই শিখিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী বাবু। আর রাষ্ট্রীয় মদদে কৌশল বদল করে ব্যাংক দখল করেছিলেন এস আলম ও তার সঙ্গীরা। রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক দখলের এই সংস্কৃতির ফলে দেশের পুরো ব্যাংকিং খাত আজ ঝুঁকিতে। সম্মানিত দর্শক, এবার প্রকাশ হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটি কোটি টাকার দুর্নীতি এবং মানুষের সাথে অনিয়ম আচরণ। এবার সেই তথ্যগুলা প্রকাশ হয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী ছিল তারা কিভাবে মানুষের সাথে দুর্নীতি করেছিল এবং সকল দুর্নীতি কিন্তু এবার সামনে চলে এসেছে। সম্মানিত দর্শক, ভারতে থেকেও বাংলাদেশকে নিয়ে আরও ভয়ঙ্কর দুর্নীতি করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা এই ভিডিওতে দেখলে রীতিমতো আপনিও চমকে যাবেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্বৈরাচার হয়ে উঠলেন শেখ হাসিনা, তার রাজনীতির কোথায় ছিল গলদ? এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো জাপানি গণমাধ্যমের প্রতিবেদনে। প্রতিবেদনটিতে উঠে আসে কিভাবে 1996 সালে তিনি নিজেকে মেলে ধরেছিলেন গণতন্ত্রবাদী শাসক হিসেবে এবং কিভাবে নিজ হাতেই 2009 সালের পর থেকে সেই গণতন্ত্রেরই গলা চেপে ধরেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা, আর সেই সাথে পতন হয় দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনের। শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের গণতন্ত্রের কণ্ঠরোধ করেছেন, কিভাবে দেশের মানুষের মতামত একেবারে অগ্রাহ্য করে কায়েম করেছেন এক স্বৈরশাসন, এমনকি শেষের দিকে এসে কাউকে বিশ্বাস করতে পারেননি তিনি। আর এসব নিয়ে এক লম্বা প্রতিবেদন করেছে জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। প্রতিবেদনে উঠে এসেছে রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার কি কি ভুল ছিল। প্রতিবেদনটিতে কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। বলা হয়, বেকারত্বে ভোগা সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন, কিন্তু তাদের এই আন্দোলনকে বিএনপির ষড়যন্ত্র বলে অভিহিত করে প্রবল বল প্রয়োগ করেন হাসিনা। কিন্তু তাতে হিতে বিপরীত হয়। হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলার পর অবস্থা পৌঁছে যায় ভয়াবহ পর্যায়ে। প্রতিবেদনটিতে বলা হয়, হাসিনা শিক্ষার্থীদের উপর বল প্রয়োগের কারণেই চরম মূল্য দিয়েছেন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 43 বছর আগে অর্থাৎ 1981 সালে যখন হাসিনা দেশে ফিরে আসেন, তখন স্বাধীনতা সংগ্রামের নায়কের কন্যা হিসেবে দেশের মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবেই গ্রহণ করে নেয়। কিন্তু তার বিরুদ্ধে সাধারণ মানুষের যে আন্দোলন, তা হাসিনার জন্যই ছিল অবাক্যর বিষয়। শেখ হাসিনা কিভাবে এবং কেন স্বৈরাচার ও বেপরোয়া হয়ে উঠলেন, এ বিষয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ইনস্টিটিউট অফ ডেভেলপিং ইকোনমিক্সের নির্বাহী সহসভাপতি মাইওমি মুরায়ামা বলেন, 1996 সালে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তখন তাকে স্বৈরাচার বলে মনে হয়নি, বরং 2009 সালে তিনি ক্ষমতায় আসার পর তার স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেতে থাকে। হাসিনা ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করেন। বিরোধী দলে থাকার সময় তারই দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কিন্তু তিনি নিজেই সেই ব্যবস্থা বাতিল করেন। ফলে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ হয়ে যায়, যার কারণে তার একনায়কতন্ত্রকে চ্যালেঞ্জ করার মতো আর কিছুই অবশিষ্ট থাকেনি। হাসিনা নিশ্চিত করেন যেন বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হন। এতে করে তার প্রধান বিরোধী দল পুরোপুরি দুর্বল হয়ে যাবে। কিন্তু তার দমনপীড়ন শুধুমাত্র বিরোধী দলগুলোর উপরেই ছিল না, তিনি নিজের বাবাকে এক ঐশ্বরিক পর্যায়ে নিয়ে যেতে চান এবং এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে যে কোনো রকমের সমালোচনা বা বিরোধী মত সহ্য করা হতো না। এই বিশেষজ্ঞ আরো বলেন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে আরও একটি মারাত্মক ভুল ছিল, তিনি তার একসময় শুভাকাঙ্ক্ষীদের দূরে সরিয়ে দিয়েছেন। কারো উপরই তিনি ভরসা করতেন না। শেষ পর্যন্ত তিনি শুধুমাত্র তার বোন শেখ রেহানার উপরই ভরসা করতেন। শুধু তাই না, চারপাশে ছিল ইয়েসম্যান বা জি হুজুর করা লোকজন। এর জন্যই তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েন। ফলশ্রুতিতে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বা চাওয়া পাওয়া বুঝতে পারেননি, আর তাই আন্দোলন শুরু হওয়ার 36 দিনের মাথায় পতন হয় তার। ব্রিগেডিয়ার আনামুল হক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হওয়ার পর ভাগ্য খুলে যায় তার পরিবারের। সারা দেশের বিদ্যুৎ সেক্টরের নিয়ন্ত্রণ নেন তার ভাই নাজমুল হক সহ তার আত্মীয় স্বজন। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভাই নাজমুল হক দেশজুড়ে বিদ্যুতের সরকারি ও বেসরকারি টেন্ডার বাণিজ্য, মালামাল সাপ্লাই, নিম্নমানের সরঞ্জাম সরবরাহ, ঘরে ঘরে বাল্ব বিতরণ করে হাতিয়ে নেন হাজার কোটি টাকা।
অবৈধ টাকা দিয়ে গড়ে তুলেছেন বিকার গ্রুপ, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, অ্যারো টেকনোলজি লিমিটেড, ট্রান্সফরমার ও খাম্বা বানানোর কারখানা, রাজশাহীর বাইপাস সড়কে মেরসাস এনবি ফিলিং স্টেশন, 18 বিঘা জমির উপর অটোব্রিক ফিল্ড সহ ঢাকায় বাড়ি ও গাড়ি। এছাড়া সোনা মসজিদ স্থলবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে আদায় করেছেন কোটি কোটি টাকা। এনামুলের ভাই নাজমুল হোসেন পোর্ট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সব জায়গা থেকে দুর্নীতির এত পাহাড় করছে, যেতে কানাডাতে লাখ লাখ টাকার সম্পদ তৈরি করছে। বিদ্যুতের বাল্ব দেওয়া বলে 75,000 কোটি টাকা ওইখান থেকে দুর্নীতি করছে। আরও করছে সেই পোর্ট থেকে ওই লেবারের কাছ থেকে মাসিক 20 লাখ টাকা করে চাঁদা নিয়ে করছে। ছোট ভাই নাজমুল সাহেব তখন ক্ষমতার শীর্ষে, ক্ষমতার অপব্যবহার করে বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ এলসি স্টেশনের সব জায়গায় তার চাঁদাবাজির সীমা ছড়াই গেছিল। তিনি চাঁদাবাজি করছেন, কাস্টমস শুল্ক আইন থেকে শুরু করে কোটি কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন। নাজমুল থেকে শুরু করে আওয়ামী লীগের যে ম্যান্ডেটরি পাওয়ারটা পর্যায়ক্রমে পাওয়ারে আসছে, তারা কোটি কোটি টাকা এখানে চাঁদাবাজি করছে। নাজমুল হককে দেশে এনে অবৈধ সম্পদের হিসাব নেওয়ার দাবি জানান স্থানীয়রা। নাজমুল লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি দিয়া বাইরে পাচার করেছে, তাদের বিদেশে বাড়ি করেছে। এনাম ব্রিগেডিয়ার যে সামনে গততে যা ছিল, যে প্রচুর হালে গাড়ি ঢুকেছে, দুর্নীতি ওনারা করেছে, আজকে ওনারা দেশ ছেড়ে চলে গেছে, তারাকে দেশে আনা হোক। বাড়ি কানাডাতে বাড়ি করেছে, বিভিন্ন রকমের বিভিন্ন দেশে বাড়ি করেছে ওরা, এটাই শুনেছি আমরা। এদিকে কানাডায় অবস্থান করে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করেছেন নাজমুল হক। আমি বড় কাজেরও আমার কোনো রেকর্ড নাই। আমি ছোট ছোট কাজ করি, আমার কিছু 3টা আইটেম আছে 92 সাল থেকে করি। ছোট ছোট আইটেম 3টা আইটেমেই আমি সাপ্লাই করে যাই, আর কোনো ঠিকাদারি নাই। Everybody can see can file income tax file, everybody can see। কারণ আমার একটা জিনিসও ইনকাম ট্যাক্সের ফাইলে, ডিক্লারেশনের ফাইলে কোনো কিছু আমার নাই। আমার ঢাকাতে যে বাড়িটা সেটা ফ্ল্যাট, সেটা আমার ইনকাম ট্যাক্স ফাইলে রীতিমতো শো করা আছে। শুধু নাজমুল নয়, গেল 15 বছরে সব অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কোষাগারে জমা দিয়ে তাদের বিচারের মুখোমুখি করা হোক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 15 বছর উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানি খাতে চলেছে হরিলুট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ খাতে তৈরি হয়েছিল 4 সদস্যের মন্ত্রী আমলা সিন্ডিকেট। দরপত্র ছাড়াই কাজ দেওয়া হয়েছে পছন্দের প্রতিষ্ঠান ও দলীয় নেতাকর্মীদের। পাশাপাশি হরিলুটের বিচার বন্ধে করা হয়েছে বিদ্যুৎ জ্বালানি দায় মুক্তির বিশেষ আইনও। বিদ্যুৎ জ্বালানি খাতে গেল সরকারের অনিয়ম দুর্নীতির খতিয়ান জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। আওয়ামী লীগ সরকারের যাত্রা শুরু 2009 সালে। তখন দেশে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 3 টাকা 73 পয়সা, যা 142% বেড়ে এখন 8 টাকা 95 পয়সা। আর বাসায় ব্যবহার করা গ্যাসের 2 চুলার মাসিক বিল 450 টাকা থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে এখন 1080 টাকা। বিদ্যুৎ জ্বালানি খাত উন্নয়নে 2010 সালে দায় মুক্তির বিশেষ আইন করে সরকার, যে আইনে টেন্ডার বা দরপত্র ছাড়াই প্রকল্প বাস্তবায়ন শুরু করে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক 2 সচিব আবুল কালাম আজাদ ও আহমেদ কায়কাউসের সমন্বয়ে তৈরি হয় মন্ত্রী আমলা সিন্ডিকেট। উন্নয়নের নামে বিদ্যুৎ জ্বালানির মালিকানা তুলে দেওয়া হয় মাফিয়াদের হাতে। ঠিকাদার বলেন, বিনিয়োগকারী বলেন, সব নিয়োগ করা হলো এবং তারা বাছাই করা লোক এসে গেল এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতিবিদরা জড়িত ছিল এবং আমলারা সেখানে হাতিয়ার হিসেবে কাজ করেছে। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করেছে তৌফিক ইলাহি চৌধুরী, তারই হাত ধরে চলে আসছে ডক্টর কায়কাউস, তারই হাত ধরে চলে আসছে একে আজাদ। সে এমনই আশীর্বাদ পুষ্ট দক্ষতা ব্যক্তি যে তাকে পরবর্তী পর্যায়ে রাজনীতিতেও টেনে আনা হয়েছে এবং তিনি এমপি হয়ে গেছেন এবং কায়কাউসকে মুখ্য সচিব করে সারা রাষ্ট্রেরই নির্বাহী দায়িত্বে আনা হয়েছে। পরবর্তী পুরস্কার স্বরূপ বিদেশি সংস্থায় তার চাকরি হয়েছে। বাংলাদেশে যে বিপুল পরিমাণ দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন এবং পাচার হয়েছে, তার একটা বড় উৎসই ছিল এই বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ খাত। এটা আমি বহু আগে থেকে বলি যে জ্বালানি মন্ত্রণালয়টা ছিল আসলে একটা কর্পোরেট হাউস, দেশি এবং বিদেশি কর্পোরেট হাউসগুলোর একটা জনসংযোগ বিভাগ। তাদের কাজ ছিল তাদেরকে কিভাবে করা যাবে, তাদেরকে পরামর্শ দেওয়া এবং তাদের কাগজপত্র রেডি করে দেওয়া, এগুলো করা। এবং সেই মন্ত্রণালয়ের দায়িত্ব তো প্রধানমন্ত্রীর হাতে ছিল। কাজে এই বিদ্যুৎ খাতে, জ্বালানি বিদ্যুৎ খাতে যত অনিয়ম, দুর্নীতি, মিথ্যাচার, জনগণের উপরে চাপ, এই সমস্ত কিছুর জন্য দায়িত্ব তো প্রধানমন্ত্রীকেই নিতে হবে, কারণ উনি ছিলেন মন্ত্রী এখানে। নসরুল হামিদ বিপু তার প্রতিমন্ত্রী হিসেবে, নসরুল হামিদ বিপু এই পুরো অপরাধের একজন অন্যতম প্রধান ব্যক্তি। আওয়ামী লীগ সরকারের 15 বছরে দরপত্র ছাড়াই বেসরকারি খাতে 100-এর বেশি বিদ্যুৎ কেনার অনুমতি দেওয়া হয়। একটি বিদ্যুৎ প্রকল্প হাতে নেওয়া থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত কমপক্ষে 20টি ধাপে টাকা দিতে হতো মন্ত্রী আমলা সিন্ডিকেটকে। উন্নয়নের দোহাই দিয়ে অদক্ষ কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে ব্যয় করা হয়েছে 3 লাখ কোটি টাকা। এর মধ্যে সামিট গ্রুপ, এসালম, ওরিয়ন, ইউনাইটেড গ্রুপ ও এগ্রিকো সহ 10টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে 60,000 কোটি টাকারও বেশি। কর পরিশোধের নামে বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান আদানির সাথেও। নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রকল্প নিয়েও রয়েছে 9-6। যে রেন্টাল, কুইক রেন্টাল, এটা হচ্ছে তার একটা বড় জায়গা যে বিভিন্ন জনকে ব্যবসা দেওয়া এবং কমিশনের ভিত্তিতে।
তারপরে একটা ভয়ঙ্কর জায়গায় চলে গেল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলিকে তারা সাফল্য হিসেবে দেখালো মেগা প্রকল্প। এটার মধ্যে কয়েকটা তাদের লক্ষ্য ছিল। একটা হলো যে কিছু দেশের সরকারকে খুশি করা, যেমন ভারতকে খুশি করা রামপাল দিয়ে, তারপরে চায়নাকে খুশি করা তার কয়েকটা প্রকল্প দিয়ে, রাশিয়াকে খুশি করা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে, জাপানকে খুশি করা জাপানের, এবং পাশাপাশি দেশের কিছু ব্যবসায়িক গোষ্ঠী আছে যারা আবার এগুলো লোকাল পার্টনার। আর সরকারের মধ্যে যারা আছে তাদের হলো বড় আকারের কমিশন। বলা হইলো যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে রামপাল করা হবে, এবং আমরা দেখছি কয় মাস পরে পরে এটা নষ্ট হয়, মানে সব 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, মানে মিথ্যাচার এবং অনিয়মে ভরা সমস্ত প্রকল্প। ব্যাংক কিভাবে দখল করতে হয় সেটা প্রথমেই শিখিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী বাবু। আর রাষ্ট্রীয় মদদে কৌশল বদল করে ব্যাংক দখল করেছিলেন এস আলম ও তার সঙ্গীরা। রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক দখলের এই সংস্কৃতির ফলে দেশের পুরো ব্যাংকিং খাত আজ ঝুঁকিতে, তৈরি হয়েছে অস্থিরতা। 1999 সালের 26 আগস্ট সেদিন মতিঝিলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে চলছিল বোর্ড মিটিং। বেলা 3:30টার দিকে সেই বোর্ড মিটিংয়ে ঢুকে পড়েন আখতারুজ্জামান বাবু ও তার ছেলে জাভেদ সহ 50 থেকে 60 জন অস্ত্রধারী। তারা পরিচালকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেন। জোরপূর্বক প্রত্যেক পরিচালকের কাছ থেকে টাইপ করা কাগজে স্বাক্ষর আদায় করে পরিচালকদের পদত্যাগে বাধ্য করেন। অস্ত্রধারীরা ব্যাংকের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীকেও নির্মমভাবে প্রহার এবং বিবস্ত্র করেন। দখল করে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করে বিজ্ঞপ্তিও পাঠিয়েছিলেন আখতারুজ্জামান বাবু। আর অন্যদিকে জাফর আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলন করে বলেছিলেন হামলাকারীরা অস্ত্রের মুখে ব্যাংকটি দখল করে নিয়েছে। পরে আদালতের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছিলেন জাফর আহমেদ চৌধুরী। যদিও অনিয়মের কারণে পরে তাকে ব্যাংক ছেড়ে চলে যেতে হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আখতারুজ্জামান বাবু আবার ইউসিবিএল এর চেয়ারম্যান হন। সেই থেকে এই ব্যাংকটি তার পরিবারের দখলেই রয়েছে। সময় পাল্টেছে, এখন আর ব্যাংক দখল করতে বন্দুকের প্রয়োজন হয় না, বরং ক্ষমতাসীনদের গুড বুকে থাকলেই হয়। আর নতুন এই ব্যাংক ডাকাতদের অন্যের ব্যাংক দখলেই আগ্রহ বেশি, আর তাতে যদি রাষ্ট্রের সক্রিয় সহযোগিতা থাকে তাহলে তো কথাই নেই। সাইফুল আলম ওরফে মাসুদের ইসলামী ব্যাংক দখল ব্যাংকিং জগতে কলঙ্কজনক এক অধ্যায়। তিনি এই ব্যাংকটি দখল করেছিলেন 2017 সালের 5 জানুয়ারি শান্তিপূর্ণ উপায়ে। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকেই জামাত নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবে পরিচিত ছিল এটি। সেই পরিচয় থেকে ব্যাংকটিকে বের করে আনতে বেশ কিছুদিন ধরে এটির মালিকানা, পরিচালনা ও ব্যবস্থাপনায় ধাপে ধাপে পরিবর্তন আসছিল। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী ও অডিট কমিটির চেয়ারম্যান পদে আনা হয় পরিবর্তন, যা অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর 5 তারকা হোটেল রেডিসনে। পুরো কাজটি হয়েছিল সরকারের সক্রিয় পৃষ্ঠপোষকতায়। সরকারের একটি বিশেষ সংস্থা পুরো কাজটি তত্ত্বাবধান করেছিল। কাউকে কাউকে উঠিয়ে এনে জোরপূর্বক নথিতে সই করিয়ে ব্যাংকের মালিকানা হস্তান্তরের কাজটি তারাই করে দিয়েছিলেন। কেউ যাতে দখলবাজির প্রকৃত ঘটনা নিয়ে সেই সময় লেখালেখি করতে না পারে তা নিয়েও সরকারের নানা সংস্থার ছিল কড়া নজরদারি। চট্টগ্রামের ব্যবসায়ী এস আলম ব্যাংক খাতে ঢুকেছিলেন কমার্স ব্যাংকের শেয়ারের মালিক হয়ে 2015 সালে। ইসলামী ব্যাংকের পরে 2017 সালের নভেম্বরে সোশ্যাল ইসলামী ব্যাংকের মালিকানাতেও পরিবর্তন আসে। সেবার অবশ্য পরিবর্তনের ঘটনাটি ঘটেছিল আরেক 5 তারকা হোটেল ওয়েস্টিনে, বিশেষ নিরাপত্তার মধ্যে। 2 বৈঠকেই এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ উপস্থিত ছিলেন। ব্যাংক দখলের জন্য তাদের তাড়াহুড়ো এতটাই ছিল যে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ফজলে কবির নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ফাইলে স্বাক্ষর করতে রাত 10টা পর্যন্ত অফিস করেছিলেন। এভাবে এক এক করে এস আলম গ্রুপের মালিকানা এসেছিল 7টি ব্যাংক। ঠান্ডা মাথায় ব্যাংক দখলের একটা সহজ পাঠ আছে এস আলমের কাছে। আইন অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে বাধ্য। তাদের নিয়মিত লেনদেন হয় সেখানে। তাই প্রথমে সেই প্রতিষ্ঠানের 2% শেয়ার কিনে পরিচালনা পর্ষদের সদস্য হওয়া, এরপর সেই শেয়ার থেকেই ব্যাংকটি দখল করা। অবশ্য এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রচ্ছন্ন সহায়তা ছিল। পরে এস আলম পদ্ধতি অনুসরণ করে এনআরবি গ্লোবাল ব্যাংকের দখল নেন আলোচিত পিকে হালদার, আর পদ্মা ব্যাংক দখল। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যে দুর্নীতি করেছেন সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে, যা এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।